হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার প্রবলেম আছে তারা এই ভিডিওটা একবার দেখে নাও, তাহলে কিন্তু সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমি সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এই 30 মিনিটের ভিডিওতে, শুধু একবার দেখে নাও। পরীক্ষার আগে এটা দেখে গেলে পরে তোমাদের আর কিচ্ছু করতে হবে না। যেমন করে দেবো ঠিক সেইখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে, সেই বেসিসেই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবে, চাপ নেই। মানে কনসেপ্টগুলো থেকে তোমরা কিন্তু কোশ্চেন সলভ করতে পারবে। ওকে, তো দেখো মেনলি পরমাণু নিউক্লিয়াসটা তোমাদের অ্যাকচুয়ালি খুবই ছোট, তিনটে ভাগে ভাগ করে দিয়েছে। এক তেজস্ক্রিয়তাকে বলেছে 3 ধরনের পার্টিকেলস বেরোয়, আলফা, বিটা, গামা, সেগুলো পড়বে তোমরা। তেজস্ক্রিয়তার ব্যবহার পড়বে। তারপর নিউক্লিয়ার এনার্জি, সেখানে ভর শক্তি, নিউক্লিয়ার বন্ধন শক্তি কী, তো নিউক্লিয়ার বিভাজন, নিউক্লিয়ার সংযোজন, এই কয়েকটি জিনিসে তোমাদের ভেঙে দিয়েছে। ঠিক আছে, জাস্ট কিছুই নেই। তো পরমাণু নিউক্লিয়াস মানে পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা সবাই পরমাণু জানি, তাই না? কি কেমন দেখতে হয় জিনিসটা? এখানে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, প্রোটন রয়েছে, আর কি রয়েছে? নিউট্রন রয়েছে, রাইট? প্রোটন নিউট্রন দিয়ে কি নিউক্লিয়াস তৈরি। এবং এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কিন্তু রিভলভ করে, রাইট? এখানে ইলেকট্রন রয়েছে, এগুলো কি? এগুলো ইলেকট্রন। তাহলে এই যে নিউক্লিয়াস চারিদিকে ইলেকট্রনগুলো কি এভাবে ঘুরে চলেছে, রাইট? তাহলে এইটা হচ্ছে তোমার একটা অ্যাটম। পুরো যে সিস্টেমটা দেখাচ্ছে এটা পুরোটা আমার অ্যাটম, রাইট? আর এইখানে এই যে ভেতরে যেটা রয়েছে এইটা হচ্ছে তোমার এইটা তোমার নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? প্রোটন, আমরা সবাই জানি, প্লাস নিউট্রন। তাহলে প্রোটন ও নিউট্রন দিয়ে কিন্তু আমাদের নিউক্লিয়াস তৈরি। ক্লিয়ার হয়েছে? এবার এই যে প্রোটন বলছি, প্রোটন হচ্ছে তোমার কি ইলেকট্রনের যে চার্জ হয়, ইলেকট্রনের চার্জের পজিটিভ চার্জ, সুতরাং পজিটিভ ইলেকট্রনিক চার্জ হবে। আর এর চার্জ কিন্তু 0, মানে নিউট্রাল থাকে, নিস্তড়িত। বুঝতে পারলে? এবার তোমরা সবাই জানো একটা অ্যাটম নিউট্রাল কখন থাকে, মানে একটা অ্যাটমকে তুমি নিউট্রাল কখন বলবে? যখন, মানে নিউট্রাল তখনই বলবে তুমি যখন সেই অ্যাটমটার প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সেম হবে। ঠিক আছে, সো নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। ওকে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন যদি সেম হয় কোনো অ্যাটমের, তখন তুমি বলবে সেই অ্যাটমটা নিউট্রাল বা নিস্তড়িত। ক্লিয়ার হয়েছে? তার মানে নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে, ঠিক নিউক্লিয়াসের বাইরে মানে যে অরবিটে যদি ততগুলোই ইলেকট্রন থাকে, তখন তুমি বলবে যে অ্যাটমটা নিউট্রাল বা নিস্তড়িত। ওকে, এই যে ইলেকট্রনের যে চার্জ হয়, ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি 1.6 × 10⁻⁹ কুলম। এবং ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ চার্জ হবে। ওকে, তার জন্য এখানে আমরা মাইনাস সাইন ইউজ করতে পারি। সো মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করে নেগেটিভ চার্জ। ক্লিয়ার হয়েছে? এটা ইলেকট্রনের চার্জ এটা। আর প্রোটনের চার্জটা কি হয়? একই রকম, বাট পজিটিভ হবে এখানে 1.6 × 10⁻⁹ কুলম। ওকে, আচ্ছা। বাট আমরা যদি মাসের গল্প দেখি, আমরা সবাই ইলেকট্রনের মাস জানি আমরা, রাইট? কত হয়? 9.11 × 10⁻31 কেজি, রাইট? বাট প্রোটনের মাস কিন্তু অনেক বেশি, 1836 গুণ বেশি ইলেকট্রনের মাসের থেকে। এবং এই যে নিউট্রন, আমরা নিউট্রনের চার্জ কিন্তু দেখলাম কি হয়? 0 হয়। তার মানে এটা নিউট্রাল হয়ে থাকে, রাইট? মানে নিস্তড়িত, নিউট্রাল চার্জ পার্টিকেল। এবং এর যে মাস হয়, কি বলে, নিউট্রনের যে মাস হয় সেটা কত? 1838 গুণ হয় ইলেকট্রনের থেকে। তার মানে তুমি কি বুঝতে পারছো? সব থেকে মাস বেশি নিউট্রনের, তারপরে প্রোটনের, তারপরে ইলেকট্রনের। ক্লিয়ার হয়েছে? আমি জাস্ট এটা নিউক্লিয়াস সম্পর্কে একটু বললাম। এইবার ঘটনাটা কি হয়, কিছু হেভি নিউক্লিয়াস রয়েছে, মানে হেভি নিউক্লিয়াস, যেরকম ইউরেনিয়াম রয়েছে, থোরিয়াম আছে, রেডিয়াম আছে। ঠিক আছে, এই যে হেভি নিউক্লিয়াসগুলো,
হেভি নিউক্লিয়াসগুলো সাধারণত আনস্টেবল থাকে, ঠিক আছে। হেভি নিউক্লিয়াসগুলো কি থাকে? আনস্টেবল থাকে। দেখো ইউনিভার্সে যে কোনো জিনিসই স্টেবল হতে চায়, তাহলে এই যে আনস্টেবল অবজেক্ট এ কী চাইছে? স্টেবল হতে চাইছে। ক্লিয়ার হয়েছে? এই যে আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঘুমোতে পারি আমরা? না, আমাদের কিন্তু শুয়ে শুয়ে ঘুমোতে হয়। তার মানে কি? আমরা স্টেবিলাইজেশন চাই, শুয়ে শুয়ে ঘুমোতে চাই। কেউ চাকরি করে স্টেবল হতে চায়, মানে স্টেবল হতে চায়। ইউনিভার্সে সমস্ত কিছু স্টেবল হতে চায়, তাই না? ঠিক একই রকম ব্যাপার এখানেও ঘটছে। এই যে নিউক্লিয়াসটা কি? মানে আমি যদি হেভি নিউক্লিয়াস ধরি, মানে ভারী যদি নিউক্লিয়াস কনসিডার করি, যেরকম ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এই যে ভারী নিউক্লিয়াসগুলো, এরা প্রচুর পরিমাণে আনস্টেবল থাকে। এই আনস্টেবল থেকে স্টেবলে আসার জন্য তারা কিছু পার্টিকেল ইমিশন করে। স্টেবলে আসতে গেলে কি করে? তারা পার্টিকেল ইমিশন করে। হ্যাঁ, এখানে পার্টিকেল ইমিশন হয়। ওকে, এই যে পার্টিকেল ইমিশন হচ্ছে, এই পার্টিকেলসগুলোই তোমার আলফা, বিটা, গামা, এই পার্টিকেলসগুলো বেরিয়ে আসে। বুঝতে পারলে? এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলে আমরা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। যে পার্টিকেলসগুলো বেরোয়, সেই পার্টিকেলসগুলোকে বলে থাকি আমরা কি? রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। ওকে, এখানে তাহলে কী কী পার্টিকেল বেরোয়? এখানে বেরোয় আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল, এই ধরনের তেজস্ক্রিয় পার্টিকেল বেরোয়। এই পার্টিকেলসগুলো কোথা থেকে বেরোচ্ছে বলো তো? নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে। ক্লিয়ার হয়েছে? এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াস থেকে কিন্তু, মানে নিউক্লিয়াসটা আনস্টেবল থেকে যখন স্টেবল হয়, মানে কি ভেঙে যায় মেনলি, মানে কিছু পার্টিকেল বেরিয়ে যায়। মানে এখান থেকে হয়তো আলফা পার্টিকেল বেরিয়ে চলে আসলো, বা হয়তো বিটা পার্টিকেল বেরিয়ে চলে আসলো, বা হয়তো গামা পার্টিকেল বেরিয়ে চলে গেল। এই পার্টিকেল বেরিয়ে এই যে নিউক্লিয়াসটা, মানে আগে যে নিউক্লিয়াসটা ছিল সেটা থেকে কিছু পার্টিকেল বেরিয়ে যাচ্ছে, তার মানে কি? সে নতুন একটা নিউক্লিয়াস উৎপন্ন করলো, দিয়ে সে স্টেবল হয়ে যায়। বুঝতে পারলে? আমি সব রিয়াকশন করে দেখাবো, চাপ নেই। তাহলে এই যে প্রসেসটা, মানে একটা হেভি নিউক্লিয়াস আনস্টেবল ছিল, হ্যাঁ, সেইখান থেকে কি সে স্টেবলের মানে আসার জন্য তো সে কিছু পার্টিকেল ইমিশন করে, সেই রেডিও অ্যাক্টিভ পার্টিকেল ইমিশন করে। তো এই যে পার্টিকেল ইমিশন হচ্ছে, এই যে পুরো প্রসেসটা, এটাকে বলে আমরা রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে এই যে আলফা, বিটা, গামা, এগুলো তুমি এক্সপেরিমেন্টের সাহায্যে অবজার্ভ করতে পারো। কি করে? এরকম একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল। একটা ধরো মানে সীসার পাত্র নেওয়া হয়েছিল, লেড সীসার একটা পাত্র নিলাম আমরা। এইখানে এই ভেতরটাতে তেজস্ক্রিয় পদার্থ রেখেছিলাম আমরা। তেজস্ক্রিয় পদার্থ যেরকম ধরো রেডিয়াম হতে পারে, ইউরেনিয়াম হতে পারে, যেগুলো আনস্টেবল পদার্থ, রাইট, মানে আনস্টেবল পার্টিকেল। তাহলে ইউরেনিয়াম বা রেডিয়াম কিছু একটা রেখে দিয়েছি আমি এই যে লেডের ভেতরে, দিয়ে দেখো তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। এবার এইটাকে মানে এখান থেকে মানে এ কী হবে? ডিকে করবে, ডিকে করে পার্টিকেল ইমিশন করবে, দিয়ে পার্টিকেল বেরোচ্ছে সাপোজ, রাইট। এখানে একটা আমি স্লিট দিয়ে দিয়েছি, অন্য কালি দিয়ে দেখাই। এইখানে আমি একটা স্লিট দিয়ে দিয়েছি, যার ফলে কি এটা ন্যারো আকারে যাবে। ঠিক আছে, তাহলে ন্যারো আকারে আসছে, ভালো কথা। এইবার আমি কায়দা করে কি করলাম? আমি এইখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। এখানে আমি কি করলাম? ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। ইলেকট্রিক ফিল্ড সাপোজ এটা ধরলাম পজিটিভ, ওকে, এটাকে ধরলাম পজিটিভ, এটাকে ধরলাম নেগেটিভ। এবার আমরা সবাই জানি ইলেকট্রিক ফিল্ড কি হয়? ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, রাইট। তোমরা নিশ্চয়ই জানো, না জানলেও দেখে নাও একটুখানি। ইলেকট্রিক ফিল্ড যেটা হয়, পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা লাইন অফ ফোর্স আসে, মানে এই দিকে ফোর্স আসবে, লাইন অফ ফোর্স এই দিক বরাবর আসে। ওকে, লাইন অফ ফোর্স, ইলেকট্রিক ফিল্ডে লাইন অফ ফোর্স মানে ফোর্সটা এই দিক বরাবর কাজ করে, এই নিচের দিক বরাবর। আচ্ছা, বুঝলাম। এইবার এই যে আলফা পার্টিকেলটা কি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন যাবে, সরি আলফা পার্টিকেল বলছি, মানে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল। তো যদি এই পার্টিকেল মানে এখানে যে পার্টিকেল আমি বললাম পার্টিকেল ইমিশন হবে, হতে পারে সেটা আলফা পার্টিকেল, হতে পারে সেটা বিটা পার্টিকেল, হতে পারে সেটা গামা পার্টিকেল, রাইট। দেখো, ধরো তুমি এখানে স্কিন দিয়েছো, ভালো করে বোঝো কথাগুলো। এখানে তুমি একটা স্কিন দিয়েছো, দিস ইজ স্কিন, রাইট। এটা কি তোমার স্ক্রিন, পর্দা, হ্যাঁ।
বা তুমি বলতে পারো একটা মানে ফটোগ্রাফিক প্লেট দিয়েছো তুমি, রাইট? এটা তুমি ফটোগ্রাফিক প্লেট নিতে পারো, যে মানে যে স্ক্রিনটার মধ্যে তুমি অবজার্ভ করবে কি হচ্ছে। দেখো, যদি আলফা পার্টিকেল হয় দেখা যাচ্ছে এটা এই দিক বরাবর ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে, এইরকমভাবে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে এই দিক বরাবর। এটা আগে থেকে দেওয়া দরকার একটুখানি, এইরকমভাবে ডিফ্লেক্ট হচ্ছে, এইদিকে আসছে আলফা পার্টিকেল। আর যদি সেটা বিটা পার্টিকেল হয় দেখা যাচ্ছে এই দিকে ডিফ্লেক্ট হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, যদি গামা পার্টিকেল হয় দেখা যাচ্ছে কোনো ডিফ্লেকশন হচ্ছে না। দিস ইজ ফর গামা পার্টিকেল। এইবার জিনিসগুলো বোঝো। আমি কি বললাম প্রথমেই, যে আলফা পার্টিকেল, হয়তো বলিনি এখনও, বলছি আলফা পার্টিকেল এটা তোমার পজিটিভ চার্জ। এটা কি হয়, এটা এটা পজিটিভ চার্জ। গামা হচ্ছে তোমার নিউট্রাল। গামা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ফোটন বলতে পারো, রাইট? তাহলে ফোটনের কি কোনো চার্জ হয়? চার্জ কিন্তু হয় না। ওকে, ফোটনে কোনো চার্জ হয় না, তাহলে গামা হচ্ছে কি ফোটন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? আর বিটা হচ্ছে তোমার ইলেকট্রনের স্রোত। বিটা কি তোমার ইলেকট্রনের স্রোত। ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, সুতরাং এটা নেগেটিভ চার্জ। এবার বিটার ক্ষেত্রেও না ভাগ আছে, বিটা পজিটিভ বিটা ডিকে, নেগেটিভ বিটা ডিকে, বিটা ক্যাপচার, এগুলো রয়েছে। আমি অত ডিটেইলে যাচ্ছি না, জাস্ট তোমাদের যেমন আছে তেমনই বলে দিচ্ছি, ঠিক আছে? তো এরকম হচ্ছে ব্যাপার। তাহলে দেখো ঘটনাটা কি হচ্ছে, আলফা পার্টিকেল তো পজিটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ডে নেগেটিভ চার্জ কোন দিক বরাবর? এই দিক বরাবর নেগেটিভ চার্জ, মানে এই দিক বরাবর। তাহলে কি পজিটিভকে নেগেটিভ কী করবে? আকর্ষণ করবে, তাই নয় কি? তাহলে যে নেগেটিভ এই পজিটিভটিকে আকর্ষণ করছে, তাই এদিকে ডিফ্লেক্ট হচ্ছে, মানে এইখানে পাচ্ছি আমরা। আর বিটা পার্টিকেল এই কি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে ইলেকট্রিক ফিল্ড দেখো এই দিকটা পজিটিভ রয়েছে, তাহলে এই পজিটিভ বরাবর মানে পজিটিভের দিকে তাহলে বিটা পার্টিকেলগুলো আকর্ষিত হবে, তাই কিন্তু সে এইদিকে ডিফ্লেক্ট হলো। আর গামা তো ভাই নিউট্রাল, এই পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে না, নেগেটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে না, বুঝতে পারলে? তার জন্য কিন্তু মিডিলে এসে এভাবে পড়ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু এদেরকে ডিস্টিংগুইশ করতে পারি, আমরা বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে তোমার একটা এক্সপেরিমেন্ট, যার সাহায্যে আমরা আলফা বিটা পার্টিকেলকে আমরা রিকগনাইজ করতে পারি। ওকে, বুঝলাম। তাহলে একটুখানি বলে দিই এবার আমি আলফা পার্টিকেল নিয়ে একটু বলি। আলফা পার্টিকেল অথবা আলফা রে বলতে পারো, কারণ এগুলো সবই কি রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, এগুলো বুঝতে পারলে? দেখো, ধরো এটা কি করে বেরোয়। একটা নিউক্লিয়াস তুমি কনসিডার করছো এক্স, এক্সে অ্যাটমিক নাম্বার ধরো জেড, আর মাস নাম্বার ধরো এ। ওকে, এইখান থেকে একটা আলফা পার্টিকেল বেরোচ্ছে। তার মানে কি, এখান থেকে একটা আলফা পার্টিকেল বেরোচ্ছে, তার মানে তুমি বলবে আলফা পার্টিকেল মানে কি সেটাকে বোঝো। আলফা পার্টিকেল অথবা আমরা বলি হিলিয়াম 2 4, এইখানে +2 দেওয়া হয়। তোমরা কি জানো কেন +2 দেওয়া হয়? একটু বলে দিচ্ছি আমি, অসুবিধা নেই, যাতে তোমাদের সুবিধা হয়। ধরো তোমার নিউক্লিয়াসটা হিলিয়াম নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াসের ভেতরে তোমার দুটো মানে প্রোটন রয়েছে, রাইট? জেডের মান 2 মানে কি দুটো প্রোটন, Z=2 মানে দুটো এখানে প্রোটন রয়েছে। আর মাস নাম্বার 4, তবে নিউটন কতগুলো রয়েছে? নিউটনও কিন্তু দুটো রয়েছে, তাহলে দুটো প্রোটন দুটো নিউটন রয়েছে, বুঝলাম? তাহলে এই অ্যাটমটা নিউট্রাল কখন নিউট্রাল হবে? যদি এর চারিদিকে যে অরবিটগুলো রয়েছে, অরবিটেও যদি দুটো ইলেকট্রন থাকে, রাইট? তাহলে অরবিটেও দুটো ইলেকট্রন রয়েছে, কারণ দুটো প্রোটন রয়েছে ভেতরে, বাইরে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে নিউট্রাল। কিন্তু আমরা শুধুমাত্র নিউক্লিয়াস নিয়ে আলোচনা করছি, তাই না? এই যদি ইলেকট্রনটাকে কনসিডার করি, অরবিটে ইলেকট্রনগুলো, তাহলে অ্যাটম হয়ে গেল। তাহলে তুমি কি করো, এই দুটো ইলেকট্রনকে তাড়িয়ে দাও, মানে বাইরে বের করে দাও, এই যে অ্যাটমটা থেকে বাইরে বের করে দাও। তাহলে কি দুটো ইলেকট্রন যদি বাইরে চলে যায়, তাহলে শুধুমাত্র কি নিউক্লিয়াসটা পড়ে থাকলো। তার জন্য দেখো আমরা +2 লিখেছি। +2 লেখার অর্থ হচ্ছে কি দুটো ইলেকট্রন
বাইরে চলে গেছে। যে দুটো ইলেকট্রন যদি চলে যায় তাহলে কি হবে, কার প্রাধান্য বেশি, প্রোটনের প্রাধান্য বেশি। তাহলে এই যে সিস্টেমটা এটা কেমন চার্জ হবে, পজিটিভ চার্জ হবে। তাই আমরা আলফা পার্টিকেলকে পজিটিভ চার্জ পার্টিকেল বলে থাকি। জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে আলফা পার্টিকেলকে আমরা পজিটিভ কেন বলছি সেটাও তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, কারণ এই দুটো যে পার্টিকেল রয়েছে, দুটো যে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন দুটোকে আমরা কী করছি, তাড়িয়ে দিচ্ছি। তার জন্য এখানে +2 লিখেছি আমি। তার মানে কি, এটা পজিটিভ আয়ন। এটা আলফা পার্টিকেল এটা পজিটিভ আয়ন। তাহলে দুটো ইলেকট্রন যদি চলে যায় তাহলে এখানে কি কার প্রাধান্য বেশি, প্রোটনের প্রাধান্য বেশি। তাহলে সিস্টেমটা কেমন হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল। তার জন্য আমরা এই দুটো ইলেকট্রনকে তাড়িয়ে দিই। এবং তাড়িয়ে দিলে কি শুধুমাত্র নিউক্লিয়াস থাকছে। দেখো আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করছি, তাই নিউক্লিয়াস। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এর চার্জ কেমন হবে, মানে আলফা পার্টিকেলে যদি তুমি চার্জ দেখো তাহলে কিন্তু এর চার্জ দুটো ইলেকট্রনের চার্জ হবে, বাট পজিটিভ হবে। কেন, এই যে দেখলাম পজিটিভ হচ্ছে, বাট আর দুটো প্রোটন রয়েছে ভেতরে, তাহলে প্রত্যেকটা প্রোটনের চার্জ কী হয়, ইলেকট্রনিক চার্জ হয়ে থাকে। তাই আমরা +2 লিখব। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো এবার আমরা সবসময় যখনই কোনো এরকম রিয়াকশন লিখব তখনই চার্জের কনজারভেশনটা দেখব। চার্জের কনজারভেশন বলতে কি বুঝি আমরা, মানে আগে যে পরিমাণ চার্জ থাকবে পরও ঠিক সেই পরিমাণ চার্জ থাকবে। তাহলে আগে ছিল চার্জ দেখো জেড, এখানে দুটো বেরিয়ে চলে গেছে অলরেডি। তাহলে এখানে যে ডটার পার্টিকেল উৎপন্ন হবে সেখানে চার্জ কত হবে, Z-2 হবে। এবং মাস নাম্বারের কনজারভেশনও তুমি দেখবে, তার মানে আগে ছিল এ, এখান থেকে 4টে চলে গেছে অলরেডি, তাহলে এখানে কতখানি পড়ে থাকবে, A-4। তো এটা তোমার ডটার পার্টিকেল, এটা তোমার আলফা পার্টিকেল ইমিশন হচ্ছে, এটাকে বলে আমরা আলফা রে। এই যেখান থেকে একটা নিউক্লিয়াস থেকে কি আলফা রে অথবা আলফা পার্টিকেল বেরিয়ে চলে গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটু বিটাটা বলে দিই। বিটা রে, বিটাকে 3টে ভাগে ভাগ করে থাকি আমরা, মানে বিটা মাইনাস, বিটা প্লাস, বিটা ক্যাপচার। তোমাদের মেনলি বিটা মাইনাসটাই রয়েছে, আমি অত মানে ভেতরে যাচ্ছি না এগুলোর, জাস্ট একটুখানি বলে দিই বিটা মাইনাসটা কী করে হয়। বিটা মাইনাস হচ্ছে তোমার কি, ইলেকট্রনের স্রোত। ওকে, মানে অনেকগুলো ইলেকট্রন পার্টিকেল বেরোবে নিউক্লিয়াস থেকে। কি করে হয় দেখো, এই ঘটনাটা মানে বিটা যে ইমিশন বা বিটা রে যে বেরোবে, মানে বিটা পার্টিকেল যে বেরোবে, এটা তখনই পসিবল যখন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনে কনভার্ট হলে পরে, অথবা নিউট্রন প্রোটনে কনভার্ট হলে পরে। এইবার এদের মধ্যে একটা হলে পরে বিটা প্লাস হয়, আর একটা হলে বিটা মাইনাস হয়। আমি একটু দেখিয়ে দিই। ধরো এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন রয়েছে, রাইট। এবার একটা প্রোটন মনে করো নিউট্রনে কনভার্ট হয়ে গেল। প্রোটন মানে কি, একটা পজিটিভ চার্জ রয়েছে, সে নিউট্রনে কনভার্ট হচ্ছে। দেখো এখানে একটা আমি মানে ট্রিক বলছি আমি, নিউট্রন কিন্তু নিউট্রাল পার্টিকেল, রাইট। এরা কোয়ার্ক দিয়ে তৈরি, প্রোটন নিউট্রন এরা কোয়ার্ক দিয়ে তৈরি। আমরা কোয়ার্কের দিকে যাচ্ছি না, কোয়ার্ক হচ্ছে তোমার কি, ইলেকট্রনের ফ্র্যাকশন চার্জ পাওয়া যায়, রাইট। আমরা সেদিকে যাচ্ছি না, এলিমেন্টের পার্টিকেল ওরা। বাট আমি জাস্ট এটা মানে তোমাদের এই প্রবলেমগুলো মানে মনে রাখার জন্য টেকনিক বলছি। তুমি ইমাজিন করো নিউট্রনটা যেন একটা ইলেকট্রন আর একটা প্রোটন দিয়ে তৈরি। এই কথাটা যে বললাম এটা কিন্তু রং, পুরোপুরি ভুল কথা, কখনো এটা বলবে না। কিন্তু আমি তোমাকে মনে রাখার জন্য এই টেকনিকটা বলছি। এই যে দুটো ইকুয়েশন তুমি কী করে মনে রাখবে তার জন্য আমি এই টেকনিকটা বলছি, বুঝতে পারলে। নিউট্রন কিন্তু কখনো ইলেকট্রন এবং প্রোটন দিয়ে তৈরি নয়, নিউট্রন কিন্তু কোয়ার্ক দিয়ে তৈরি, ঠিক আছে। আমি যে কথাটা বললাম এটা ভুল কথা, বাট আমি কিসের জন্য বললাম, মনে রাখার জন্য বললাম, তাহলে তুমি বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো ভাই একটা প্রোটন বলছে নিউট্রনে কনভার্ট হচ্ছে। কখন হতে পারে নিউট্রনে কনভার্ট, যদি এই প্রোটনটাকে একটা ইলেকট্রন দেওয়া হয়, রাইট। তাহলে প্রোটনটাকে একটা ইলেকট্রন, তাহলে আমি ভাবতে পারি যেন বাইরে থেকে একটা ইলেকট্রন এর ভেতরে ঢুকে গেছে, তাই না। তাহলে যেখান থেকে ইলেকট্রনটা আসলো সেখানে কি একটা ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলো। তাহলে সেখানে কি হবে, ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হলো, মানে আমরা তাহলে ভাবতে পারি যে ভেতর থেকে
মানে নিউক্লিয়াস থেকে একটা না পজিট্রনের দিকে বেরিয়ে চলে গেছে, তাহলে এই প্লাস বলতে পারি আমরা, বুঝতে পারলে? বিটা প্লাস, বা আমরা মানে জাস্ট এটা লিখতে পারো, অথবা তুমি বলতে পারো বিটা প্লাস। এবার তুমি দেখো কনজারভেশন, দেখো চার্জের কনজারভেশন, ওই যে বলেছিলাম টোটাল চার্জ দেখবে, মাস নাম্বার দেখবে, রাইট? তাহলে তুমি যদি মাস নাম্বার দেখো, এখানে 1 এখানে 1, বাট ইলেকট্রনের কোনো মাস নাম্বার হয় না, সো 0, তো মানে মিলে গেল। চার্জ দেখো তুমি, এখানে 1 এখানে 0, এখানে মিলেনি, একটা দরকার আমার, তাহলে এখানে থেকে +1 দিয়ে দিয়েছি আমি, তাহলে মিলে গেল। তার মানে কি বুঝতে পারলে? তার মানে যখন নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন নিউট্রনে কনভার্ট হয় তখন কি বিটা প্লাস পার্টিকেল ইমিশন হয়। এই যে বললাম এই বিটা রেখে আমরা 3টে ভাগে ভাগ করেছি, একটা বিটা মাইনাস, বিটা প্লাস, বিটা ক্যাপচার। তাহলে বিটা প্লাস কখন হবে? যখন প্রোটন নিউট্রনে কনভার্ট হবে। এগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ, এগুলোর জন্য ইকুয়েশন করে করে তোমাকে বুঝতে হবে। নেক্সট কি বললাম, নিউট্রন যদি প্রোটনে কনভার্ট হয় তাহলে নিউটনের চার্জ 0, মাস নাম্বার 1, প্রোটনের চার্জ 1, মাস নাম্বার 1, তাহলে কি উৎপন্ন হবে বলো? তাহলে এটাকে এরকমভাবে ভাবো যে নিউটন যেন প্রোটন আর ইলেকট্রনের কম্বিনেশনে তৈরি, বাট কথাটা কিন্তু ভুল। তাহলে আমি ভাবছি যে নিউটনটা যেন প্রোটন আর ইলেকট্রনের কম্বিনেশনে তৈরি, তাহলে নিউটনটা প্রোটনে কনভার্ট হয়েছে, তাহলে কি একটা ইলেকট্রন তো পড়ে রয়েছে রে বাবা, সেই ইলেকট্রনটা ফুস করে বেরিয়ে চলে আসবে নিউক্লিয়াস থেকে। কারণ নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন থাকতে পারে না। হয়তো কথাটা তোমরা মানে না শুনলেও না জানলেও তোমরা দেখতেই পাচ্ছ যে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আমরা সবসময় বলি প্রোটন রয়েছে এবং নিউট্রন রয়েছে, কখনোই কিন্তু বলি না ইলেকট্রন রয়েছে। যে ইলেকট্রন কেন থাকতে পারে না তোমরা এগুলো কিন্তু অনেক পরে গিয়ে শিখবে, যখন তোমরা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল শিখবে, অনেক পরের কথা, মানে এইচএসও নেই বলতে গেলে। তোমরা একদম গ্র্যাজুয়েশনে যদি অনার্স নাও, ফিজিক্সে যদি কেউ অনার্স নাও, তাহলে তোমরা কিন্তু এই জিনিসগুলো পড়বে। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি, আমি সেদিকে ঢুকছি না, ওকে? তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, নিউট্রন থেকে যখন প্রোটনে কনভার্ট হয় তখন কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে আসে, মানে বিটা পার্টিকেল বেরিয়ে আসে, বিটা মাইনাস পার্টিকেল বেরিয়ে আসে, বুঝতে পারলে? তুমি চার্জের কনজারভেশন দেখো, মাস নাম্বার কনজারভেশন দেখো, মিলে যাবে। বাট এই দুটো সূত্রও এখনও পর্যন্ত ট্রু নয়, হ্যাঁ, কারণ এখানে মোমেন্টাম কনজার্ভড হয় না। আমি সেদিকে ঢুকছি না, তখন এখানে লেপটন নাম্বার চলে আসে, নিউট্রনের পার্টিকেল চলে আসে, সেটা লেপটন নাম্বার কনজারভেশন দিয়ে আমরা দেখতে পারি, সেদিকে আমরা ঢুকছি না। এইটুকুনি জানলেই তোমাদের হয়ে যাবে। বিটা ক্যাপচারটা কি সেটা একটুখানি বলে দিই জাস্ট, মানে এ কী করে অরবিট থেকে ইলেকট্রন ক্যাপচার করে, হ্যাঁ, মানে প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়ে যায়। এই যে প্রোটন নিউট্রনে কনভার্ট হচ্ছে না এখানটায়, এটা যেরকম নর্মালি যে আমরা বলছি যেন অন্য কোনো জায়গা থেকে একটা ইলেকট্রন এসছে, প্রোটনকে ঢুকি, মানে প্রোটনের কাছে আসলো, প্রোটন আর ইলেকট্রন মিলে নিউট্রন উৎপন্ন করলো, এরকমভাবে ভাবছি আমরা, বা সেটাকেই ঘুরিয়ে বলছি আমরা নাক দেখে কি নাকি প্রোটনটা নিউট্রনটা করা হচ্ছে কখন, প্রোটনটা যখন একটা পজিট্রন, মানে একটা পজিটিভ ইলেকট্রনকে যখন বের করে দেবে, মানে পজিট্রনকে যখন বের করে দেবে তখন সে নিউট্রনে কনভার্ট হয়ে যাবে। বিটা ক্যাপচার বলছে তুমি অরবিট থেকে একটা ইলেকট্রন ধরে প্রোটনে কনভার্ট হয়ে যাও, জাস্ট সেটাই, বুঝতে পারলে? ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে গামা রে। গামা রেটা কি? গামা হচ্ছে তোমার কি একটা ইলেকট্রোম্যাগনেটিক, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে একটা ফোটন, মেনলি ইট ইজ আ ফোটন অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওকে? ইলেকট্রোম্যাগনেটিক অর ফোটন, তার মানে বুঝতেই পারছি এর কোনো চার্জ নেই, নিউট্রাল পার্টিকেল, এটা নিউট্রাল। এবার প্রশ্ন হচ্ছে গামা রে বা গামা পার্টিকেল কি করে ইমিশন হয়। দেখো গামা রে বেরোতে গেলে পরে দুটো, মানে একটা কন্ডিশন তোমাকে ফুলফিল করতেই হবে, মানে গামা রে ইমিশনের আগে হয় বিটা ডিকে অথবা আলফা ডিকে হতেই হবে, আলফা ডিকে অথবা বিটা ডিকে হওয়ার পরেই গামা ডিকে হয়। কিভাবে হয় ঘটনাটা কীরকম হয়? ধরো আলফা ডিকে হয়েছে, যখন আলফা পার্টিকেলটা নিউক্লিয়াস থেকে যখন আলফা পার্টিকেলটা যখন বেরিয়ে আসলো তখন কি হয়, নিউক্লিয়াসটা এক্সাইটেড হয়ে যায়। এইবার নিউক্লিয়াসটা যখন এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড মানে কি, এক্সাইটেড স্টেটে চলে গেল। এইখানে সে এক্সাইটেড স্টেট থেকে আবার যখন সে গ্রাউন্ড স্টেটে চলে আসে, মানে লোয়ার স্টেটে যখন চলে আসে, তখনই সে একটা রেডিয়েশন ইমিট করে, সেটাই গামা রে।
যখন তোমরা পড়েছো নিশ্চয়ই বোরের পস্টুলেটস পড়েছো স্বীকার্য, সেখানে তোমরা দেখেছিলে যে ইলেকট্রন হায়ার এক্সাইটেড স্টেট যখন লোয়ার এক্সাইটেড স্টেটে যখন নেমে আসে তখন কি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করে। জাস্ট সেটা ভিজিবল রেঞ্জে পড়তে পারে, মানে সেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে দেখতে পাই, ভিজিবল রেঞ্জে হলে পারে সেটা দেখতে পাবো, নানাবিধ রেঞ্জে হতে পারে। বাট গামারে কিন্তু এখানে হয় না। গামারে ইমিশন হবে তখনই যখন নিউক্লিয়াসের ট্রানজিশন হবে হায়ার এক্সাইটেড স্টেট থেকে লোয়ার এক্সাইটেড স্টেটে, বুঝতে পারলে? নিউক্লিয়াসের ট্রানজিশনের জন্যই তোমার গামার এমিশন হয়। বাট নিউক্লিয়াসের ট্রানজিশন তখনই হবে যখন আলফা অথবা বিটা দিকে হবে, তারপরেই এটা হয়, বুঝতে পারলে? ওকে, এইবার আলফা বিটা গামা এদের কিছু প্রকৃতি মানে ধর্ম নিয়ে আলোচনা করা যায়। যেমন ধরো আমরা সবাই জানি আলফা পার্টিকেল হচ্ছে তোমার পজিটিভ চার্জ পার্টিকেল, বিটা পার্টিকেল নেগেটিভ চার্জ পার্টিকেল, আর তোমার গামা হচ্ছে তোমার নিউট্রাল ইলেকট্রোম্যাগনেটিক। ওকে, আচ্ছা নেক্সট দেখো আমরা সবাই আধানের কথাও জানি। গামা হচ্ছে তোমার নিউট্রাল হবে কারণ ফোটনের কোনো চার্জ নেই, আর বিটা পার্টিকেলে চার্জ হবে ইলেকট্রনের চার্জ, আর আলফা পার্টিকেলে চার্জ হবে দুটো ইলেকট্রনের চার্জ। হয়ে গেল। যদি তুমি ভরের কথা যদি বলো, যেরকম ধরো গামার কোনো ভর নেই কারণ গামা একটা ফোটন তো ভাই রেস্ট মাস 0 হয়, বাট মুভিং মাস কিন্তু থাকে, আমরা সেদিকে ঢুকছি না, ঠিক আছে? রেস্ট মাস 0 হয়। ওকে, আলফা পার্টিকেলের মাস তুমি ক্যালকুলেট করতে পারো, তোমার হচ্ছে গিয়ে যেরকম আলফা পার্টিকেল মানে কি He2 4 বললাম, রাইট? তার মানে 4 মাস নাম্বার, তাহলে 4 ইন্টু এমপি, এইটা তোমার কি আলফা পার্টিকেলের মাস হবে, এমপি তোমরা জানো। আর বিটা পার্টিকেলের মাস তোমার ইলেকট্রনের মাস হবে, হয়ে গেল। ওকে, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা বলতে কতখানি মানে কত কঠিন জিনিসকেও খুব সহজে ভেদ করে যেতে পারবে, সেটাকে বলে তার ভেদন ক্ষমতা, বুঝতে পারলে? যেরকম আমি যদি আলফা পার্টিকেলের কথা বলি, আলফা পার্টিকেল একটু বড় হয় সাইজে, তাহলে সে কিন্তু ধরো এরকম দুটো ছিদ্র রয়েছে, বাট আলফা পার্টিকেল এত সে কিন্তু এইটা ভেদ করে যেতে পারবে না, মানে কি এর ভেদন ক্ষমতা খুবই কম। এটা যেরকম তুমি এরকমভাবে ভাবতে পারো যে আলফা পার্টিকেল মোটামুটি 0.1 মিলিমিটার এরকম লেন্থ ভেদ করতে পারে, মানে এরকম বেধের কোনো অবজেক্টকে সে ভেদ করতে পারে। ক্লিয়ার হয়েছে? মানে তুমি ইমাজিন করো অ্যালুমিনিয়াম একটা পাত্র নিয়েছো, যদি 0.1 মিলিমিটার হয় তাহলে হয়তো আলফা পার্টিকেলটা ভেদ করে চলে যাবে। বাট যদি থিকনেসটা একটু বাড়িয়ে দিই আমি, মানে ঠিক এর 50 গুণ করে দিলাম, তখন দেখা যায় যে বিটা পার্টিকেলটা বেরিয়ে চলে যায়। ওকে, কিন্তু এর সাইজটা যদি আমি আরও বেশি করে দিই তখন দেখা যায় এরা আর বের করতে পারে, এখান থেকে কিন্তু আর আলফা পার্টিকেল যেতে পারছে না। কিন্তু এর বেধটাকে যদি আমরা আরও বড় করে দিই তখন দেখা যায় গামা পার্টিকেল ইজিলি মানে ভেদ করে চলে যাচ্ছে। তাহলে কি গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, তাহলে গামা পার্টিকেলে কিন্তু ভেদন ক্ষমতা সব থেকে বেশি। এটা একটুখানি এক্সাম্পল দিয়ে বোঝাই, যেরকম ধরো তোমাদের ঘরের দরজা, তোমার হাইট যদি দরজার থেকে ছোট হয় বা কম্প্যারিজন হয় তাহলে তুমি ইজিলি ঘরের মধ্যে ঢুকে যেতে পারবে, কিন্তু তোমার হাইট যদি দরজার হাইট থেকে বড় হয় তাহলে কিন্তু তুমি ঢুকতে পারবে না। এইখানে ঠিক সেই ঘটনাই ঘটে। কী করে হয় দেখো, তুমি যে কোনো অবজেক্ট ধরছো, ধরো তুমি দেওয়াল ধরছো বা অ্যালুমিনিয়ামের পাত্র ধরছো, তার মধ্যে তো অ্যাটম রয়েছে রে বাবা, সেই অ্যাটমসগুলোর মধ্যে তো একটা সেপারেশন রয়েছে, সেটা ডিস্টেন্স রয়েছে। এইবার যে গামারের ক্ষেত্রে ওয়েভলেন্থ সব থেকে ছোটো। ওয়েভলেন্থ ছোটো মানে কি, সে হচ্ছে গিয়ে খুবই ক্ষুদ্র জিনিসের মধ্যে ঢুকে যেতে পারবে। এইবার ধরো যে অ্যালুমিনিয়াম পাত্র তুমি নিয়েছো, তার হচ্ছে তোমার দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স হচ্ছে তুমি এতখানি। এইবার তুমি হচ্ছে গিয়ে গামা নিচ্ছ, তার যে ডিস্টেন্সটা মানে ওয়েভলেন্থ সেটা দেখা গেলো যে এই ডিস্টেন্স থেকে ছোটো, তাহলে কি ইজিলি ঢুকে যাবে না। মানে তোমার হাইট যদি দরজা হাইটের থেকে যদি কম হয় তাহলে তুমি ইজিলি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে, বুঝতে পারলে? তাই গামারের ভেতর ক্ষমতা সব থেকে বেশি হয়। আচ্ছা, আর কোনো গ্যাসকে মানে আয়নিত করার ক্ষমতা কার বেশি হবে, মানে কোনো একটা গ্যাসিয়াস মিডিয়ামের মধ্য দিয়ে মনে করো আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল বা গামা পার্টিকেলকে পাঠাচ্ছেন, তাহলে মানে কোন পার্টিকেল সব থেকে বেশি আয়নাইজ করতে পারবে গ্যাসটাকে? দেখো প্রথমে আমি
গামা পার্টিকেলের কথা বলি, গামা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অথবা ফোটন, এর কোনো চার্জ নেই। তাহলে এ কিন্তু গ্যাসিয়াস মিডিয়ামে যে অ্যাটমসগুলো রয়েছে, মলিকিউলসগুলো রয়েছে, তাদের মধ্যে কোনো চার্জের ইফেক্ট দিতে পারবে না, বুঝতে পারলে? তার কারণে গ্যাস মানে আয়নিত করার ক্ষমতা, মানে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কম হয়ে যাবে, থাকবেই না বললে চলে গামা পার্টিকেলের ক্ষেত্রে বা গামা রের ক্ষেত্রে, বুঝতে পারলে? আবার তুমি যদি বিটা পার্টিকেল নাও, সেও যে খুব সুন্দর মানে ইয়ে করতে পারে, আয়নাইজ করতে পারে তা কিন্তু না, মানে এর আয়নাইজ ক্ষমতা মোটামুটি কমই বলতে গেলে। বাট আলফা পার্টিকেল কিন্তু ইজিলি আয়নাইজড করতে পারে। আয়নাইজড করা মানে হচ্ছে তোমার একটা নিউট্রাল অ্যাটম রয়েছে, নিউট্রাল অ্যাটম মানে আগে বললাম প্রোটন সংখ্যা, নিউট্রন ইলেকট্রন সংখ্যা সেম হবে। এবার তুমি তোর প্রোটনকে নিয়ে নাড়াচাড়া করতে পারো, তুমি নাড়াচাড়া করতে পারো ইলেকট্রনকে নিয়ে, বুঝতে পারলে? এবার কি হয়, যখন আলফা পার্টিকেল আসে দেখা গেল ধাক্কা মারে, তখন কি ওই অ্যাটম থেকে নিউক্লিয়াস বেরিয়ে ওই অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে চলে আসে। যখন ইলেকট্রন বেরিয়ে চলে আসে তখনই কি সেটা তো ভাই চার্জ পার্টিকেল হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল, বুঝতে পারলে? আর যে ইলেকট্রন আসলো মানে সেটা নেগেটিভ চার্জ। তাহলে এইভাবে কিন্তু আয়োনাইজড করে দিচ্ছে গ্যাসটাকে। সো আয়োনাইজ করার ক্ষমতাও কিন্তু আলফা পার্টিকেলের বেশি হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট আমরা যেটা দেখবো তেজস্ক্রিয় মৌল। কিছু তেজস্ক্রিয় মৌলের উদাহরণ চায়, কিছু তেজস্ক্রিয় মৌলের উদাহরণ তোমাকে দিতে বলে। তেজস্ক্রিয় মৌলের উদাহরণ যেরকম ধরো তুমি জানো সবাই, পোলোনিয়াম আছে, রেডন রয়েছে, রেডিয়াম আছে, অ্যাক্টিনিয়াম রয়েছে, থোরিয়াম আছে, ঠিক আছে, ইউরেনিয়াম রয়েছে, এগুলো সবই তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? আচ্ছা আমি লিখছি না এগুলো। আর যেরকম ধরো খুবই একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমার কার্বনের একটা আইসোটোপ রয়েছে, কার্বনের একটা আইসোটোপ রয়েছে, সেটাও কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল হিসেবে ধরা হয়ে থাকে সেটাকে। সেটা কি বলতো? কার্বন 14, কার্বন মানে 6, রাইট? এইটাকে কিন্তু আমরা তেজস্ক্রিয় মৌল হিসেবে কনসিডার করে থাকি, বুঝতে পারলে? তাই মানে কার্বনের যে 14 আইসোটোপ সেটাকে তেজস্ক্রিয় মৌল হিসেবে কনসিডার করা হয়ে থাকে। এর কোথায় ব্যবহার আছে বলতো? কার্বন 14কে আমরা সাধারণত ব্যবহার করে থাকি জীবাশ্মের বয়স নির্ধারণ করতে। জীবাশ্ম মানে অনেক লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে গিয়ে সে তেল উৎপন্ন করে ফেলে, মানে পেট্রোল উৎপন্ন করে মানুষ বা মানে যে কোনো পশু পাখি, মানে কোনো প্রাণী যদি অনেক বছর ধরে যদি থাকে তাহলে সে তেল উৎপন্ন করে ফেলে, বুঝতে পারলে? তো ওটাই। আর আর নর্মাল যে তেজস্ক্রিয় কিছু কিছু আছে যারা হচ্ছে তোমার পৃথিবীর বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? বাট কার্বন মানে কার্বন 14 দিয়েই কিন্তু আমরা সাধারণত যে কোনো জীবাশ্মের বয়স নির্ধারণ করে থাকি। ওকে, আচ্ছা এবার দেখো এই যে তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ মানে যেরকম রেডিও অ্যাক্টিভিটি বললে তুমি, একই রকমভাবে শুধু তোমাকে যদি বলে অ্যাক্টিভিটি কাকে বলে, তো সক্রিয়তা কাকে বলে সেটা তোমাকে বুঝতে হবে। সক্রিয়তা মানে জাস্ট কিছুই না, প্রতি সেকেন্ডে কতগুলি তেজস্ক্রিয় পরমাণু বিঘটন হচ্ছে, বুঝতে পারলে? মানে একটা তেজস্ক্রিয় পদার্থ তুমি নিয়েছো, পার সেকেন্ডে কী পরিমাণ বিঘটন হচ্ছে সেটাকেই বলি তার অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মাপার অনেক ইউনিট রয়েছে, বেকারেল রয়েছে, কুরি রয়েছে, রাদারফোর্ড রয়েছে, বুঝতে পারলে? তাহলে অ্যাক্টিভিটি বা জাস্ট নর্মাল যেটা বলি তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা, সেটা কি বলছে? কোনো তেজস্ক্রিয় পদার্থ তুমি নিয়েছো, এবার এই তেজস্ক্রিয় পদার্থটা প্রতি সেকেন্ডে কী পরিমাণ বিঘটন হচ্ছে, কী পরিমাণ কমছে, বুঝতে পারলে? এটাকে বলা হয়ে থাকে তার তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। আচ্ছা এই যে তেজস্ক্রিয় রশ্মি যখন রশ্মি মানে কি আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল, তখন কিন্তু সে নতুন পার্টিকেল মানে সৃষ্টি করে, নতুন নিউক্লিয়াস সৃষ্টি করে, পার্টিকেল মানে নিউক্লিয়াস সৃষ্টি করে। যেমন কিছু এক্সাম্পল দিলে বুঝতে পারবে, যেরকম ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ ইউরেনিয়াম 92, ওকে, 238, এটা 238, এটা থেকে ধরো তোমাকে উৎপন্ন করলো থোরিয়াম TH এর কত 90 আর এটা 234 হয়ে থাকে, রাইট? তাহলে এটা উৎপন্ন করলো, তাহলে বলতে পারো তোমাকে কোন পার্টিকেল
ইমিশন হয়েছে এখানে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু দেয়। তাহলে ইউরেনিয়াম থেকে থোরিয়াম আসলাম আমি, তাহলে ইউরেনিয়াম একটা নিউক্লিয়াস ছিল, থোরিয়াম একটা নিউক্লিয়াস, তাহলে এমন একটা পার্টিকেল ইমিশন হয়েছে যেটা ধরুন কি সেই ইউরেনিয়ামটা থোরিয়ামে কনভার্ট হয়ে গেছে। তাহলে এবার তুমি চার্জের কনজারভেশন দেখো, এখানে 92টা রয়েছে, এখানে 2টো রয়েছে, তাহলে এখানে কি 2টো তুমি লাগিয়ে দেবে, এখানে 238টা, এখানে 234টা, তাহলে এখানে 4টে তুমি লাগিয়ে দাও। তাহলে এটা কি কোন পার্টিকেল দিচ্ছে, এটা আলফা পার্টিকেল নয়, তাহলে হিলিয়াম। এটা কি, এটা আমাদের আলফা পার্টিকেল, বুঝতে পারলে, আর আলফা পার্টিকেল, আলফা রে লিখে দিই, ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে হিলিয়াম বেরোচ্ছে। আর একটা এক্সাম্পল দিই, যেরকম ধরো থোরিয়াম থেকেই ধরি, থোরিয়াম থেকে, থোরিয়াম কত দেখলাম 90, 234, থোরিয়াম থেকে ধরো তোমার উৎপন্ন করলো, প্রোক্টানিয়াম উৎপন্ন করলো, কি প্রোট্যাক্টিনিয়াম, প্রোট্যাক্টিনিয়াম উৎপন্ন করলো, PA, প্রোট্যাক্টিনিয়াম উৎপন্ন করলো। তার যদি আমরা অ্যাটমিক নাম্বার দেখি সেটা 91 হয়ে থাকে, মাস নাম্বার একই থাকে। তাহলে এইখানে কোন পার্টিকেল বেরোচ্ছে, তবে চার্জের কনজারভেশন দেখো তুমি প্রথমে, মাস নাম্বার কিছু নেই, 0, চার্জ এখানে একটা বেশি রয়েছে, তাহলে এখানে একটা কম দেওয়া দরকার, -1, এটা কার হয়, বিটা পার্টিকেলের ক্ষেত্রে হয় না, তাহলে বিটা মাইনাস উৎপন্ন হচ্ছে এখানটায়, বুঝতে পারলে, এখানে কি উৎপন্ন হচ্ছে, বিটা মাইনাস উৎপন্ন হচ্ছে। অনেক সময় আমরা এটাকে এরকমভাবে লিখে থাকি, ওকে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, যেরকম তাহলে আমরা আলফা পার্টিকেল ইমিশন হচ্ছে সেটা পেয়ে গেলাম, এবং দেখো নতুন নিউক্লিয়াস কিন্তু কনফার্ম মানে তৈরি হয়েছে, এখানে কিন্তু নতুন নিউক্লিয়াস কিন্তু তৈরি হয়েছে, এটা মাথায় রাখবে, ওকে। বাট এইবার যেটা করবে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি, ধরো একটা থোরিয়াম নিলাম আমি 90, 234, এইটা থেকে দেখা গেল এরকমও কিন্তু আমরা উৎপন্ন করতে পারি, TH 234, 90 প্লাস গামা 00, ওকে। বাট এই যে রিয়াকশনটা লিখলাম, এটাকে এইভাবে করলে সব থেকে বেশি কারেক্ট হয়, এটা দিয়ে একটা স্টার দিয়ে দেবে। স্টার দেওয়ার মানেই হচ্ছে তোমার কি এক্সাইটেড স্টেটে আছে, বুঝতে পারলে, ওই যে বললাম আমি গামা পার্টিকেল বা গামা রে নির্গত হওয়ার আগে আলফা ডিকে অথবা বিটা ডিকে হতে হবে। যখন আলফা ডিকে বা বিটা ডিকে হচ্ছে, তারপরে কি নিউক্লিয়াসটা এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে, বুঝতে পারলে। এবার এই এক্সাইটেড স্টেট থেকে লোয়ার স্টেটে আসার জন্য সে একটা পার্টিকেল ইমিশন করছে বা রে ইমিশন করছে, সেটাকে বললাম আমরা গামা রে। আশা করি জিনিসগুলো বোঝাতে পারছি, ওকে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো তেজস্ক্রিয়তার ব্যবহার। প্রথমত তেজস্ক্রিয়তার অনেক ব্যবহার রয়েছে, যেমন ধরো প্রথমেই আমরা যেটা বললাম যে তোমার কার্বন 14 দিয়ে আমরা জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারি, এটা 1 নম্বর। সেকেন্ড, যেরকম ধরো তোমার ইয়েটা কি বলে, পৃথিবীর বয়স মেজার করতে গেলে তোমার তেজস্ক্রিয় পদার্থই লাগবে, পৃথিবীর বয়স মেজার করতে গেলে তেজস্ক্রিয় পদার্থ তোমার লাগবে, বুঝতে পারলি। তাহলে তেজস্ক্রিয়তার সাহায্যে আমরা পৃথিবীর বয়স নির্ধারণ করতে পারি, বাট জীবাশ্মের বয়স নির্ধারণ করার জন্য কিন্তু কার্বন 14 ব্যবহার করা হয়ে থাকে, ওকে। নেক্সট, যেরকম ধরো মানে এই তেজস্ক্রিয়তাকে অনেক সময় আমরা কি ক্যান্সার ট্রিটমেন্টে কাজে লাগাই, মানে চিকিৎসা ক্ষেত্রে, রোগের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু প্রচুর কাজে লাগে, ক্যান্সার হতে পারে, অন্যান্য রোগের চিকিৎসা, হ্যাঁ, মানে চিকিৎসা সাফল্যের জন্য আমরা কিন্তু তেজস্ক্রিয়তাকে কাজে লাগাই, ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে কিছু জিনিস। আরও যেরকম ধরো কৃষি বিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যবহার আছে অনেক, হ্যাঁ, কৃষি বিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যবহার রয়েছে। যেরকম ধরো তেজস্ক্রিয়তার বিভিন্ন রাসায়নিক প্রকৃতি ও গতি নির্ণয় করার জন্য কিন্তু তেজস্ক্রিয়তার ব্যবহার হয়, মানে তেজস্ক্রিয়তার ব্যবহার অপরিসীম, ওকে। নেক্সট আমরা যেটা দেখব নিউক্লিয়ার এনার্জি। দেখো নিউক্লিয়ার এনার্জি সাধারণত কি মানে যদি তুমি প্রপার্টিজ দেখতে চাও, মানে নিউক্লিয়ার এনার্জি আগে যেটা পড়তে হয় নিউক্লিয়ার ফোর্স পড়তে হয়,
যেটা বিজ্ঞানী উকাওয়া আই থিঙ্ক নামটা উকাওয়া দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন প্রোটন চার্জ রয়েছে, তাহলে বিকর্ষণ হওয়া দরকার ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে বিকর্ষণ তো হয় পজিটিভ পজিটিভ চার্জে, তাহলে কি নিউক্লিয়াসটা তো ভেঙে যাওয়া দরকার ছিল, তাহলে তো স্টেবল থাকতো না, কিন্তু বাট সেটা কিন্তু স্টেবল। বুঝতে পারলে কথাটা? তাহলে এরকম সেটাই, মানে এই যে নিউক্লিয়ার ফোর্স রয়েছে, আমি নিউক্লিয়ার ফোর্সের দিকে যাচ্ছি না, হ্যাঁ, নিউক্লিয়ার শক্তি বলছি, তার মধ্যে রয়েছে ভর ত্রুটি, মাস ডিফেক্ট। মাস ডিফেক্টটা কী বলো তো? তুমি যখন একটা নিউক্লিয়াস দেখো, তুমি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, রাইট? এইবার তোমাকে যদি থিওরিটিক্যালি বলা হয় এই নিউক্লিয়াসটার মাস ক্যালকুলেট করো, ভাই তুমি তো প্রোটনের মাস জানো, তুমি নিউট্রনের মাস জানো, তাহলে তুমি কি করে টোটাল মাস যদি দেখতে হয়, তাহলে এম ইকুয়ালটা তুমি জাস্ট নর্মালি মাল্টিপ্লাই করবে। ধরো জেড নাম্বার অফ প্রোটন রয়েছে, তাহলে জেড ইন্টু এমপি প্লাস, তাহলে নিউটন কতখানে রয়েছে, তাহলে এন ইন্টু এম এন। আবার আমরা কি জানি এ প্লাস জেড ইকুয়াল টু সরি এ ইকুয়াল টু জেড প্লাস এন, তাই না? এটা আমরা জানি। তাহলে এখান থেকে তুমি দেখো এন ক্যালকুলেট করতে পারো, এন ইকুয়াল টু এ মাইনাস জেড হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে তোমার থিওরিটিক্যালি নিউক্লিয়াসের মাস, বাট এক্সপেরিমেন্টালি যেটা দেখা যায় সেটা এইটার থেকে কিছুটা কম হয়। কেন কম হয়? কম হলে পরে সেই যে এনার্জি সেটা কি নষ্ট হয়ে যাচ্ছে না কোথায় যাচ্ছে সেই এনার্জিটা, সেটাই দেখবো এখন আমরা। বুঝতে পারলে? তাহলে পরে ঘটনাটা যেটা হয়, তাহলে এত হওয়া দরকার ছিল থিওরিটিক্যালি, বাট এক্সপেরিমেন্টালি এর থেকে কিছুটা কম হয়, মানে এম মাইনাস এম এ কমা জেড, এটা পাই আমরা। এই যে ভ্যালুটা দেখো কিছুটা পরিমাণ মাসের কিন্তু ঘাটতি রয়েছে, এটাকে বলি আমরা মাস ডিফেক্ট, স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে তোমার কি যে মাস ডিফেক্টের ফর্মুলা, ওকে, এটা তোমার মাস ডিফেক্টের ফর্মুলা, যেখানটা কি রিপ্রেজেন্ট করছে দেখো যে নিউক্লিয়াসটার মাস কিছুটা কম হয়, তাহলে কমটাই কি এটা। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে ডেল্টা এম এটা কোথায় যায়? কিছুই না বাবা, এইটা শুধুমাত্র ওই যে নিউটন প্রোটন, ঠিক আছে, নিউটন এদের মধ্যে যে বন্ধন করে রাখবে, বন্ধন করে রাখার জন্য বাইন্ডিং এনার্জি, বন্ধন শক্তির প্রয়োজন হয়, তাই না? বন্ধন শক্তি প্রয়োজন হয়, তাহলে কি এই মাসটা বেসিক্যালি ওই শক্তিতে কনভার্ট হয়ে যায়। কারণ আমরা আইনস্টাইনের সূত্র জানি, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই সূত্রটা কি রিপ্রেজেন্ট করে? দেখো ছোটবেলায় আমরা পড়েছিলাম কি মাসের সংরক্ষণ, মানে ভরের সংরক্ষণ সূত্র, তাই না? তারপরে এনার্জি সংরক্ষণ সূত্র বললাম, যাদেরকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, বাট আইনস্টাইন দুটোকে কম্বাইন করে দিলেন, কম্বাইন করে একটা সূত্র তৈরি করলেন, সেটা কি ইকুয়াল টু এম সি স্কোয়ার। এটা হচ্ছে তোমার, তুমি মাস জানলে এনার্জিতে কনভার্ট মানে হয়ে আসতে পারবে বা এনার্জিতে কনভার্ট করতে পারবে। সিমিলারলি তুমি যদি এনার্জি জানো তাহলে তুমি মাস মানে এনার্জি থেকে তুমি মাসে আসতে পারবে। বুঝতে পারলে? তাহলে মাস এনার্জিতে, এনার্জি মাসে কনভার্ট হতে পারে, এটাই আইনস্টাইনের ভর শক্তির তুল্যতার সূত্র, ঠিক আছে, মাস এনার্জি ইকুইভ্যালেন্স ল। তাহলে মাস এনার্জিতে, এনার্জি মাসে কনভার্ট হতে পারে, ইজিলি পারে। তাহলে এইখানে দেখো ডেল টাইমটা কি মাস, তাহলে এই মাসটা কি হচ্ছে বলো তো, ওই যে দুটো প্রোটন হোক নিউট্রন প্রোটন হোক, তাদের মধ্যে বন্ধন করতে কাজে লাগছে, তাহলে এটা তোমার বাইন্ডিং এনার্জিতে মানে কনভার্ট হয়ে যাচ্ছে, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, ওকে। তাহলে এটা তোমার কি বাইন্ডিং এনার্জি, ক্লিয়ার হয়েছে? তাহলে বাইন্ডিং এনার্জি ডেফিনেশন তুমি এভাবে বলতে পারো যে মাস ডিফেক্ট রয়েছে, ঠিক আছে, সে যে পরিমাণ মাস ডিফেক্ট থাকে সেই মাস ডিফেক্ট ইন্টু সি স্কোয়ার, সেটাকে বলে বাইন্ডিং এনার্জি। মানে নিউক্লিয়াসটার মধ্যে নিউট্রন আর প্রোটনকে এক সূত্রে বেঁধে রাখার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলে বাইন্ডিং এনার্জি। ডেফিনেশনটা তুমি একটু উল্টোভাবে, অন্যভাবে বলতে পারো, মানে নিউক্লিয়াসের মধ্যে কি নিউট্রন প্রোটন নিউট্রন একটা বন্ধন মানে শক্তি দ্বারা আবদ্ধ রয়েছে, তাহলে ওইটাকে ভাঙতে যে পরিমাণ এনার্জি প্রয়োজন হবে সেটাই বাইন্ডিং এনার্জি। বুঝতে পারলে? জাস্ট ঘুরিয়ে নাক দেখালাম, আশা করি জিনিসগুলো ক্লিয়ার করতে পারছি। তোমরা জাস্ট এক্সাম্পল দিয়ে কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা,
এখানে তাহলে ডেল্টা এম যেটা লিখি আমরা সেটা কি মাস ডিফেক্টের পুরো ফর্মুলাটা লিখে দিচ্ছি আমি। সো ডেল্টা এম ইকুয়াল টু হওয়া দরকার ছিল জেড ইন্টু এমপি প্লাস এন ইন্টু এম এন অথবা এ মাইনাস জেড ইন্টু এম এন। ওকে, এইটা হওয়া দরকার ছিল থিওরিটিক্যাল মাস, বাট আমরা কিন্তু পাই এটা। ওকে, তাহলে এইটা তোমার এক্সপেরিমেন্টাল অবজার্ভড মাস আর এটা তোমার থিওরিটিক্যালি, তাহলে কিছুটা কম পাচ্ছি সেটাই কি মাস ডিফেক্ট, এটাকে বলা হচ্ছে ভর ত্রুটি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে বাইন্ডিং এনার্জিটাও আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বাইন্ডিং এনার্জি মানে জাস্ট ভর ত্রুটি বা যে মাস ডিফেক্ট তার সঙ্গে সি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি পেয়ে যাবে। এইবার মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো টপিক সেটা হচ্ছে তোমার নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। জাস্ট একটুখানি বুঝে নাও, তাহলে এক্সামে আর কোনো ভয় থাকবে না। নিউক্লিয় বিভাজন, ওকে। নিউক্লিয়ার ফিশন, এটাকে বিভাজন আমরা ফিশন বলে থাকি, নিউক্লিয়ার ফিশন। ওকে, দেখো ঘটনাটা কি একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। হ্যাঁ, মানে জাস্ট এগুলো করে গেলে হবে, কিছু করতে হবে না। মানে ধরো কি হয়, নিউক্লিয় বিভাজন মানে বিভাজন কথাটা তুমি বুঝতে পারছো, ভেঙে যাবে, একটা নিউক্লিয়াস ভেঙে যাবে, স্পন্টিনিয়াসলি ভেঙে যাবে। আমি একটা এক্সাম্পল নিই, যেরকম ধরো ইউরেনিয়াম নিলাম, ইউরেনিয়াম 92। এটা মোটামুটি কোন আইসোটোপটা নেওয়া যায়, এটা এই আইসোটোপটা নিই 235, এই আইসোটোপটা নিলাম। এইবার কি করা হয়, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাকে যদি আমি একটা স্লো নিউটন দিয়ে যদি ধাক্কা মারি, নিউটন দিয়ে একটা ধাক্কা মারলাম, স্লো নিউটন দিয়ে যখন ধাক্কা মারলাম তখন কি হয় বলো তো, এই নিউটনটা মানে এর ভেতরে ঢুকে যায়, মানে এই ইউরেনিয়ামটা নিউটনটাকে ক্যাপচার করে নেয়। তাহলে ইউরেনিয়ামটা যদি নিউটনটাকে ক্যাপচার করে তাহলে কি হবে, মাস নাম্বারটা ইনক্রিজ করবে। তাহলে এটা হচ্ছে ওকে। তাহলে দেখো একটা ডিফারেন্ট আইসোটোপ তুমি পেয়ে গেলে, কিন্তু এবারটা আনস্টেবল। এই আনস্টেবল হওয়ার জন্য এই আবার পার্টিকেলে ভেঙে যাবে, মানে অজস্র পার্টিকেল ইমিশন করবে। ক্লিয়ার হয়েছে? ধরলাম এ ভেঙে যাচ্ছে, কিসে কিসে ভাঙে সাধারণত, এক হচ্ছে তোমার বেরিয়াম আর হচ্ছে তোমার ক্রিপ্টন। তাহলে বেরিয়াম আর ক্রিপ্টনে ভেঙে যাবে, সুতরাং বেরিয়ামের ক্ষেত্রে যে মাস নাম্বার হয় সেটা 56 হয়, সরি মাস নাম্বার বলছি, অ্যাটমিক নাম্বার, আর মাস নাম্বার তোমার 141। আর ক্রিপ্টনের ক্ষেত্রে 36 তোমার অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার তোমার 92। ওকে, তুমি যদি ব্যালেন্স করো, মানে এই পুরোটা যদি তুমি ব্যালেন্স করো, তুমি দেখতে পাবে এখানে কিন্তু 3টে নিউট্রন পার্টিকেল উৎপন্ন হয়েছে, প্লাস এনার্জি রিলিজ হয়েছে। তাহলে তুমি এখান থেকে কি বুঝতে পারছো, একটা ইউরেনিয়ামকে, মানে ইউরেনিয়াম 235কে একটা হালকা স্লো নিউটন দিয়ে যখন ধাক্কা মারা হয় তখন সে কি এক্সাইটেড হয়ে যায়, মানে আনস্টেবল একটা নিউক্লিয়াসে পরিণত হয়, যেরকম মানে ইউরেনিয়াম 236। ওকে, এবার সেটা কি হয়, যেহেতু আনস্টেবল, সে তো স্টেবল হতে চাইছে, তার জন্য সে ভেঙে যায়। ক্রিপ্টন আর বেরিয়ামে ভেঙে যায়, ক্রিপ্টন আর বেরিয়ামে ভেঙে যায়। তো বেরিয়ামে যখন ভাঙে এবং ক্রিপ্টনে যখন ভাঙে, ঠিক আছে, তখন সেখান থেকে আবার 3টে নিউট্রন উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে এনার্জি জেনারেট হয়। বুঝতে পারলে? এই যে এনার্জিটা জেনারেট হচ্ছে এটাকে বলে থাকি আমরা নিউক্লিয় বিভাজন। কারণ এটা আমি একটা অ্যাটম দিয়ে দেখালাম, একটা সিস্টেম মানে কি অনেকগুলো অ্যাটম রয়েছে, প্রত্যেকের জন্য সে একই রকম হবে। তাহলে কি হয় দেখো, এবার এই যে 3টে নিউট্রন, জিনিসটা বোঝো, এবার এই 3টে নিউট্রন আবার 3টে ইউরেনিয়ামকে ধাক্কা মারবে, তখন আবার এই প্রসেস হবে, দিয়ে আরও 3টে নিউট্রন বেরোবে, তাহলে ওই 3টে নিউট্রন আবার ধাক্কা মারবে, তাহলে এইভাবে কিন্তু আরও বেরোবে। তার মানে কি, একটা নিউট্রন যখন ধাক্কা মারছে তখন সেখান থেকে 3টে বেরোচ্ছে। তাহলে ঘটনাটা ঠিক এরকম হচ্ছে, মানে প্রথমে একটা হালকা নিউট্রন ছিল, এবারটা আসছিল,
ওকে, হালকা এ এসে ধাক্কা মারলো তোমার একটা ইউরেনিয়ামকে, ক্লিয়ার হয়েছে। এবারটা কি হলো, এক্সাইটেড হয়ে গেল, তাহলে এটা ছিল তোমার এটা ছিল তোমার ইউরেনিয়াম 92,235, এটা দিয়ে এক্সাইটেড হয়ে 236 হলো ইউরেনিয়াম 92, ক্লিয়ার হয়েছে। এবার এইটা যখন হয় এ ডিকে করে ক্রিপ্টন এবং তোমার বেরিয়ামে ভেঙে যায়, রাইট, এবং 3টে নিউট্রন উৎপন্ন করে। তার মানে কি আমরা বলতেই পারি এখান থেকে ভাঙবে কি, ক্রিপ্টন ভাঙবে আর হচ্ছে তুমি সে ভাঙবে, আর প্লাস 3টে নিউট্রন উৎপন্ন করবে। এদিকে যাবে একটা মনে করো, এদিকে যাবে একটা মনে করো, এদিকে একটা যাবে মনে করো, তাহলে এখানে 0 1 0 1 0 1, প্লাস এইদিকে তোমার ধরো বেরিয়ামটা দিয়ে দাও, এদিকে তুমি ধরো ক্রিপ্টনটা দিয়ে রেখে দাও, কোনো অসুবিধা নেই। এইবার এই যে সিস্টেম, একটা সিস্টেমের মধ্যে কি একটা অ্যাটম নেই, নিশ্চয়ই অনেকগুলো অ্যাটম রয়েছে, তাহলে এই নিউটনটা গিয়ে আবার আরেকটা অ্যাটমকে ধাক্কা মারে, এ গিয়ে আরেকটাকে ধাক্কা মারে, এ গিয়ে আরেকটা ধাক্কা মারে, আবার একই রকম প্রসেস ঘটে। তা যখন ধাক্কা মারলো সে মানে অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে সে আবার এক্সাইটেড হয়ে গেল, সে আবার এনার্জি রিলিজ করবে, বেরিয়াম ক্রিপ্টন মানে বেরিয়াম ক্রিপ্টন রিলিজ করবে, প্লাস এনার্জি রিলিজ করবে প্রচুর পরিমাণে। ওকে, একই রকমভাবে এই নিউটনটা যখন এটাকে ধাক্কা মারবে, এখান থেকেও 3টে বেরোবে, এখান থেকেও 3টে বেরোবে, তাহলে 1 2 3 1 2 3 মানে 9টা, দেখো এইটুকুনিতে 9টা পাচ্ছ তুমি, দিয়ে আবার এ হচ্ছে নিউটন, প্রত্যেকটা নিউটন, তাহলে কি হচ্ছে দেখো এই নিউটনটা যখন আবার আরেকটা ইউরেনিয়ামে ধাক্কা মারে তখন 3টে হবে, তখন এটা কি চেন রিয়াকশন হচ্ছে, তাই না? এটাকে বলা হয়ে থাকে চেন রিয়াকশন বলা হয়ে থাকে এটাকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইটার একটা মানে খুবই বড় একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা আমরা সবাই জানি, হিরোশিমা নাগাসাকিতে ফেলেছিল, সেখানে সমস্ত গাছগাছালি সমস্ত কিছু মারা গেছিল, ঠিক আছে? ওকে, আচ্ছা, নিউক্লিয় চুল্লি মানে কি বুঝতেই পারছো, নিউক্লিয় চুল্লি কাকে বলে? মানে এই যে নিউক্লিয় বিভাজন হচ্ছে, নিউক্লিয় বিভাজনকে একটা চেন রিয়াকশন, এই চেন রিয়াকশন নিয়ন্ত্রণ করার প্রয়োজন মতো মানে নিয়ন্ত্রণ করতে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি দেখো, ধরো নিউক্লিয় চুল্লিটা কি, মানে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে তুমি নিউক্লিয় বিভাজনের সৃষ্টি যে চেন রিয়াকশন মানে শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, প্রয়োজন মতো নির্দিষ্ট হারে সুনিশ্চিতভাবে নিউক্লিয় শক্তি পাওয়া যায়। মানে চুল্লি মানে তুমি প্রয়োজন মতো তুমি কি নিউক্লিয়ার এনার্জি তুমি নিতে পারো, ঠিক আছে? সেটা কি নিউক্লিয় চুল্লি বলা হয়ে থাকে, ক্লিয়ার হয়েছে? প্রয়োজন মতো তুমি কি নিজের মতো, আমার এতখানি এনার্জি দরকার, নিউক্লিয়ার এনার্জি দরকার, এতখানি নিয়ে নিলাম আমি, মানে কন্ট্রোল তুমি করতে পারছো, এটা ইম্পর্টেন্ট, কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? যে কোনো কিছু মাইন্ড হোক যাই হোক না কেন সমস্ত কিছুকে কন্ট্রোলে আনতে হবে, রাইট? তো এইখানে ঠিক এরকম ব্যাপার যে নিউক্লিয় চুল্লিটা কি মানে সমস্ত জিনিসকে মানে কন্ট্রোল করে রাখছে, মানে কতখানি এনার্জি নেবে কেউ, কতখানি এনার্জি দিতে পারি আমি, সমস্ত কিছু সুনিশ্চিতভাবে সে মানে এই ইয়েটা পালন করে আর কি, ঠিক আছে? নিউক্লিয় শক্তি কতখানি যাবে না যাবে সেটা পালন করে। আচ্ছা, এই নিউক্লিয় চুল্লির ব্যবহার রয়েছে, ব্যবহার কি যেরকম এই নিউক্লিয় চুল্লি থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি, তেজস্ক্রিয় আইসোটোপ উৎপন্ন করতে পারি, আর নিউটনের তীব্র রশ্মি উপাদান, তারপরে বৈজ্ঞানিক গবেষণাগারে তোমার ব্যবহার করা হয়ে থাকে, বুঝতে পারলে? আরেকটা এটা কি নিউক্লিয় দুর্ঘটনা জিনিসটা কি বলতো? দেখো নিউক্লিয়ার বিভাজন একটা যেমন আমাদের কাছে আশীর্বাদ, একরকমভাবে আবার অভিশাপও, তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই পড়েছো। অভিশাপ যেমন কি হিরোশিমা নাগাসাকিতে যে ফেলেছিল তাতে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর জীবজন্তু, গাছগাছালি মারা গেছিলো, সেইখানে এখনো পর্যন্ত হ্যাঁ, বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাদের হাত পা ডোলা হয়, কারো চোখ থাকে না, কানা হয়, নানাবিধ প্রবলেম নিয়ে জন্মায়, কারণ সেইখানে আমরা জানি অ্যাকচুয়ালি এই যে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্টসগুলো এদের যে ডিকে হাফ লাইফ প্রচুর বেশি, কয়েক হাজার বছর,
বুঝতে পারলে? এগুলো তোমাদের নেই এখন, তাহলে বুঝতে পারছো তুমি কত মানে, আর ফেলেছে তো জাস্ট রিসেন্ট। ওকে, 1945 খ্রিস্টাব্দে ফেলেছে, আই থিঙ্ক 1945 খ্রিস্টাব্দে, 6 আগস্ট এরকম টাইপ। ওকে, তাহলে বুঝতেই পারছো, তাহলে যে ধরো ইউরেনিয়াম ফেলেছিল, তাহলে ইউরেনিয়ামের যদি হাফ লাইফ দেখো তুমি অনেক বেশি, অনেক বেশি। আরে হয়েছে মোটে ধরলাম আমি কয় বছর, তাই না? সেই জিনিসটা। আর নিউক্লিয় দুর্ঘটনা বলতে যেরকম ধরো নিউক্লিয় দুর্ঘটনা তোমার অ্যাকচুয়ালি এই যে নিউক্লিয় যে মানে রেডিও অ্যাক্টিভ যে এলিমেন্টস, সেগুলো থেকে তো প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস ইমিশন হয়, যেগুলো কিছু কিছু বিষাক্ত। যেরকম ধর ম্যাডাম কুরি তো এই ইউরেনিয়াম ফিউরেনিয়াম এসব নিয়ে কাজ করেছে, তেজস্কে মানে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছে। তার জন্যে কিন্তু তার মৃত্যুটা হয়েছিল, মানে ডাক্তার অন্য কোনো কিছু খুঁজে পায়নি যে কী করে মারা গেল না গেল। ওই যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসগুলো হাত নাড়াচাড়া করতো, সেখান থেকে যে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলসগুলো বেরোতো, সেগুলো তো সব ভেতরে যেত, ওইটাই গিয়ে ভেতরটাকে নষ্ট করে দিয়েছে সে, তার ফলে কিন্তু তিনি মারা গেছে। বুঝতে পারলে? আচ্ছা, কিছু ব্যবহার দেখো, মানে যেটা আমাদের মানব জীবনে কল্যাণ করেছে। যেমন তোমার মানে যেমন কল্যাণ বলতে কি, যেরকম তুমি বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারো, তুমি তেজস্ক্রিয় আইসোটোপ উৎপন্ন করতে পারো, যেগুলো আমাদের খুবই কাজে লাগে। বুঝতে পারলে? গবেষণাগারে নানাবিধ এক্সপেরিমেন্ট করতে পারো। আচ্ছা, দুর্ঘটনার মধ্যে দুটো খুবই গুরুত্বপূর্ণ দুর্ঘটনা রয়েছে। এক হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল, একটা জেনেটিক দুর্ঘটনা। প্যাথোলজিক্যাল এবং জেনেটিক দুর্ঘটনা দু ধরনের, এক প্যাথোলজিক্যাল, সেকেন্ড জেনেটিক। ওকে, প্যাথোলজিক্যাল ক্ষেত্রে মানে এই যে প্রবলেমটা, তার ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে মানে দেহের যে অংশে বিকিরণ পড়ে সেই অংশের কোষগুলো আস্তে 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 থেকে মারা যায়, ধ্বংস হয়ে যায়। মানে বুঝতে পারলে তো? প্যাথোলজিক্যাল ক্ষতি বা বলতে আমরা যেটা বুঝি যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস আমার গায়ে এসে পড়লো, যে অংশে পড়ে সেই অংশটা মানে সেই অংশের কোষগুলো আস্তে 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 নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আরেকটা যেটা বললাম জেনেটিক ক্ষতি। জেনেটিক ক্ষতিটা কি? এটা আরও বেশি মারাত্মক। কেন? মানে এখানে মেনলি জনন কোষের কোষগুলিকে নষ্ট করে ফেলে। জেনেটিক যে ক্ষতি, দু ধরনের ক্ষতি বললাম, একটা প্যাথোলজিক্যাল ক্ষতি আর একটা জেনেটিক ক্ষতি। ওকে, প্যাথোলজিক্যাল জাস্ট নর্মাল, কি মানে যে অংশে পড়বে সেই অংশটা আস্তে 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 মানে কোষগুলো নষ্ট হয়ে যায়। বাট জেনেটিক ক্ষতিটা কিন্তু একটুখানি ভয়ানক, মানে মারাত্মক লেভেলের হয়ে থাকে। কেন মারাত্মক? কারণ জনন কোষকে ধ্বংস করে দেয়, মানে সে কি প্রজনন করতে পারবে না আর কোনো সময়। বুঝতে পারলে? তারপরে মানে এইসব জিনিসগুলো হয়ে থাকে সাধারণত। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার নিউক্লিয় সংযোজন। সংযোজন বলতে কি, দেখো কথার মধ্যে তোমাকে বুঝতে হবে সংযোজিত হবে, যেটা কি তোমার হয়ে থাকে সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন। ওকে, নিউক্লিয়ার ফিউশন মানে যুক্ত হওয়া, মানে দুটো নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা ভারী নিউক্লিয়াস উৎপন্ন করবে। যেরকম ধরো হাইড্রোজেন যুক্ত হয়ে, ঠিক আছে, তোমার হিলিয়াম উৎপন্ন করলো, সেরকম ব্যাপার। একটা এক্সাম্পল দিয়ে দেখায়, ধরো 4টে হাইড্রোজেন তুমি নিয়েছো, 4টে থেকে উৎপন্ন হয় হিলিয়াম 2 4 উৎপন্ন হয়। এখান থেকে তুমি ব্যালেন্স করতে পারো, যেরকম ইলেকট্রন ইমিশন হয়, ঠিক আছে, পজিট্রন ইমিশন হয়, এটাই দুটো ধরো পজিটিভ ইমিশন হয় আর একটা এনার্জি ইমিশন হয়ে থাকে। এটা নিউক্লিয়ার ফিউশন, মানে জাস্ট নর্মাল হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম উৎপন্ন করে ফেললো এবং সেখানে হিউজ পরিমাণ এনার্জি উৎপন্ন হলো। বুঝতে পারলে?
একটা জিনিস ভালো করে ভেবে দেখো, দুটো নিউক্লিয়াসে পজিটিভ চার্জ রয়েছে, দুটোতে পজিটিভ চার্জ রয়েছে, পরস্পরের কাছাকাছি নিয়ে এসে এক করে দিচ্ছে, কতটা এনার্জি প্রয়োজন হয় বলো তো। তার মানে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, নিউক্লিয়ার ফিউশন ঘটার আগে নিউক্লিয়ার ফিশন ঘটাতে হয়, মানে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয়, তারপরে তোমার নিউক্লিয় সংযোজন আসে, বুঝতে পারলে। কারণ দুটো নিউক্লিয়াসকে যুক্ত করে একটা নিউক্লিয়াস উৎপন্ন করা হয়, মুখের কথা নয়, এটা সূর্যতে অনবরত চলে আসছে, তার জন্য আমরা কি সূর্য থেকে আমরা এনার্জি পেয়ে থাকি, বুঝতে পারলে, তাই জন্য আমরা সূর্য থেকে এনার্জি পেয়ে থাকি। ওকে, নিউক্লিয় সংযোজনের যে ফল, মানে ফল বলতে কি বুঝি আমরা, যেরকম ধরো সাধারণত কি হচ্ছে, যখন নিউক্লিয় সংযোজন হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। তার ফলে কি এই এনার্জি রিলিজ হয় এবং যে পার্টিকেলসগুলো উৎপন্ন করে তাদের গতিশক্তি আস্তে আস্তে কি বাড়তে, কারণ এনার্জি বেশি মানে গতিশক্তি বাড়বে, স্বাভাবিক ব্যাপার। গতিশক্তি যদি বাড়ে তার মানে কি টেম্পারেচার বাড়বে, বুঝতে পারলে। টেম্পারেচার বাড়া, তার জন্যই কি আমাদের সূর্য বলো নক্ষত্র বলো তাদের টেম্পারেচার এত বেশি হয়ে থাকে, জাস্ট নর্মাল কথা, আর কিচ্ছু না, তাই নয় কি। নিউক্লিয়ার সংযোজন তার ফলে প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন হয়, যে এনার্জিটা কি করে প্রচুর পরিমাণে গতিশক্তি উৎপন্ন করে পার্টিকেলসগুলো। গতিশক্তি বাড়া মানে টেম্পারেচার বাড়া মানে তুমি বলতে পারো সূর্যের মধ্যে বা নক্ষত্রের মধ্যে হাই টেম্পারেচার রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল নিউক্লিয়ার ফিউশন, আর কিছুই নেই। এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার, কিছুই নেই, একদম সিম্পল জিনিস, মেন বেসিক জিনিসগুলো সব বলে দিলাম। এগুলো একটু তৈরি করে যাও, আর কিছু করতে হবে না, এগুলো তৈরি করে যাও, কিছু করতে হবে না। আর এবিটিএতে এই মানে পরমাণু নিউক্লিয়াস থেকে কী কী কোয়েশ্চেন এসছে সেগুলো একটুখানি নোট ডাউন করে নাও, ঠিক আছে। পর্ষদের কোয়েশ্চেন পেপার তোমরা পেয়ে গেছো, হ্যাঁ, সেখান থেকে একটুখানি এগুলো দেখে নাও, মানে জাস্ট কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে আর ভালো করে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।